নমস্কার, স্পটা নিউজে আপনাদের স্বাগত। আমার সঙ্গে ফোনে রয়েছেন দেবাশিস মুখার্জি। দেবাশিসের কাছে পরিচয় নতুন করে দেওয়ার নেই, তাই সরাসরি আমরা ম্যাচে চলে যাচ্ছি। ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে আরো একটা কালো দিন মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে। দ্বিতীয়ার্ধে তারা কিছুটা লড়েছিল, প্রথমার্ধে কিন্তু পুরোপুরি ম্যাচের নিয়ন্ত্রণ ছিল মুম্বাই সিটি এফসির কাছে প্রথম 10 মিনিট বাদে। এবং আমরা দেখলাম দ্বিতীয়ার্ধে গড়াগড়ি খেলেন হানোয়ার মাঠে, হিজাজি পরাস্ত হলেন। তাদের গ্রিক স্ট্রাইকার মুম্বাইয়ের নিকোলাস কেরলিস গোল করে 3-2 করে জয় এনে দিলেন। পুরো ম্যাচটা নিয়ে তুমি কি বলবে দেবাশিস দা? দেখো, ফরেনারদের নেওয়া হয়েছে কেন? প্রত্যেক টিমে ফরেনারদের কেন নেওয়া হয় বলো? ম্যাচে তারাই ফারাক করে দেন, তাদের পারফরমেন্সই একটা দলকে টেনে নিয়ে যায়। হ্যাঁ, তো সেই স্ট্রেংথটা কোথায়? তুমি সামনের দিকে দুজনকে দেখো, দিয়ামান্ত কোচ আর ক্লিন্টন সিলভা। হ্যাঁ, খেলার মধ্যে তাদের কোন রকম ইনভলভমেন্ট আছে? কিছু দেখেছো? একটা ভালো শট হলো বলে কোনো ইনভলভমেন্ট দেখতে পাইনি। ক্ষেত্রে আমি দেখছিলাম ডিমিত্রিয়াস কর্নারের সময় বক্সে এসে নিকোলাসকে মার্ক করার চেষ্টা করেছেন, এছাড়া ক্লেটনকে খুঁজে পাওয়া যায়নি। একটা বল তো যেভাবে তিনি মিস করে দিলেন, চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। অথচ এদের সম্মিলিত যদি আপনি পেমেন্ট ধরেন প্রায় 18 কোটি, টিমের 25%। এটা তো এই টাকা আমার মনে হয় টাকাটা হিসেবে পরে আসছি। আগে হচ্ছে এসব প্লেয়ার রেখে লাভটা কি? আজ 14টা ম্যাচ হয়ে গেল, মানে অলমোস্ট হাফ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তুমি 12-24টা ম্যাচ, 14টা ম্যাচ হয়ে গেছে। 60% ডিফেন্সে দেখো, হেক্টর আছে আর হিজাজি মাহের। এবছর হিজাজি মাহের ওয়ার্স্ট পারফরমেন্স, খুব বাজে। মানে একটা ফরেনারের থেকে এইরকম সিলি মিস্টেক, থার্ড গোলটা যেটা হয়েছে সেটা আমি ধরে নিলাম আনোয়ার একটা স্লাইড করার চেষ্টা করেছি যাতে বলটাকে টাচ করে ডিসপ্লেস করতে পারে, মিস করে গেছে, হতেই পারে। কিন্তু কভারে তো একটা ডিফেন্ডার থাকবে, সেই ডিফেন্ডার হিজাজি মাহের ছিল। সে একটা ইজি বলকে পায়ে লাগিয়ে অপোনেন্টের সামনে ফেলে দিল ফ্রি। এই মিস্টেক আমি বুঝতে পারছি না, এগুলো খুব বাচ্চাদের মতো মিস্টেক। আর সেগুলো ফরেনারদের থেকে আমরা কেন দেখবো? তাদের কেন ইমিডিয়েটলি আমরা এখান থেকে সরাবো না? আমি অন্য প্লেয়ার নেব, এই জানুয়ারির উইন্ডোতে আমি এখানে সরিয়ে দেবো, রাখবো না। কিন্তু এদের সাথে এমন চুক্তি আছে আজকে এজেন্টের যুগে, তোমাকে পুরো মরশুমের পেমেন্ট দিতে হবে এদের সরিয়ে দিতে গেলে, এবং নতুন প্লেয়ার আনতে গেলে তাকেও আবার পেমেন্ট দিতে হবে। কিন্তু তুমি টিম চেঞ্জ করো। গতবার যেমন বোর্জা আর সিবেরিয়াকে ছেড়ে দিয়েছিলে, দুটো ভালো প্লেয়ারকে তোমরা ওই কোয়ার্টার ছেড়ে দিয়েছিল, এবারে তোমরা যেগুলো চলছে না তারা রেখে দিয়েছো। অফিসিয়ালরাও তো আছে এর সঙ্গে তো তোমার যারা স্পন্সররাও আছে। তারা কেন মাথা ঘামাচ্ছে না? স্পন্সরদের তারা সবসময় একটা সে থাকে, কেন পুরো টাকাটা স্পন্সররা দেয়, তারা কেন করবে না এগুলো? তুমি ভালো প্লেয়ারকে ছেড়ে দিচ্ছ আর খারাপ প্লেয়ারকে ধরে রাখছো। খেলছে তো যাটুকু ইন্ডিয়ান প্লেয়াররা খেলছে। সেকেন্ড হাফে হেক্টর একটু মাঝমাঠটা চলে গেল, আনোয়ার ডিফেন্সে চলে এলো, ওইখানটা একটু চেষ্টা করেছে হেক্টর। আর খেলছে তো এদিকে বিষ্ণু একটু ম্যাচিওর না হলে, ছেলেটা সবে এবছর শুরু করেছে, কিছু কিছু ভালো ডজ করে বেরিয়ে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি বলটা রাখার যে জায়গায় দরকার সেই জায়গায় রাখতে পারছে না। এগুলো এক্সপিরিয়েন্সের ব্যাপার, আর সাথে খেলতে খেলতে আসবে এগুলো। বলে ওর কৃতিত্বটাই বেশি। হ্যাঁ, সেক্ষেত্রে তোমার আমি অবাক হয়ে যাচ্ছি। মানে আমি জানি না, মানে আজকে পরপর দুটো জিতে গিয়েছিল, তখন একটু বেটার খেলেছিল, অনেক কিছু মানে লাকটাও পরে ছিল, কিছু কিছু জিনিস যেমন 2 গোলে হার ছাড়তে 4-2 যেটা এগেনস্ট পাঞ্জাব, এটা একটা ইসরায়েল টিমের ক্ষেত্রে মানে অস্বাভাবিক ব্যাপার হয়ে গেছিল, কিন্তু করেছিল। তারপরে ম্যাচ জিতেছিল। আজকেও 2-0 ডাউন, 2-all করেছে। সেইখান থেকে 3-2 ম্যাচটা হারা, এটা চিন্তা ভাবনা করা উচিত। এইবার আমি জানি না, অস্কার তো পরে এসেছেন,
ওর হাতে কতটা কি আছে, কি করতে পারবে। তারপর দুটো মাঝমাঠের মেন প্লেয়ার তালাল আর মাহিতালাল আর ক্রেসপো দুজনই বাইরে। ক্রেসপো এখনো ফেরেনি, মাহিতালাল এবছরের জন্য বাইরে। তিনি ভিসা সমস্যায় আটকে আছেন এবং আজকে দুটো উইং প্লে থেকেও কিন্তু প্রচুর আক্রমণ তুলে এনেছে মুম্বাই সিটি এফসি। দেখো, মুম্বাই সিটি এফসি মেনলি বিক্রম প্রতাপ দিয়ে শুরু করলো, বাঁদিক থেকে মেন আক্রমণটা বাঁদিক থেকে শুরু হলো। বিপিন সিং ডান দিকে, সাংতে লালিঞ্জওয়ালার সাংতে যে বরাবর উইং দিয়ে খেলে অপোনেন্টকে সপ্তাহার করে দিয়েছে, বিশেষ করে লাস্ট ইয়ার, সেই সাংতে কিন্তু নেমে এলো মাঝ মাঠে, স্ট্র্যাটেজিটা পুরো চেঞ্জ করলো। সাংতে মাঝ মাঠে নেমে এলো, চলে গেল ওদিকে বিপিন সিং, এদিকে বিক্রম প্রতাপ সিং, একদম দুদিক দিয়ে উইং আসা আরম্ভ হলো। আর দুটো আমাদের উইং ব্যাকই ফাম্বল করতে আরম্ভ করলো। একদিকে লাকড়া, একদিকে আর লাকড়া ওর নিজের পজিশন নয়, লাকড়ার পজিশন বাঁদিক, ওকে ডান দিকে খেলানো হচ্ছে। আগের দিনও প্রবলেম করেছে, আজকেও প্রবলেম হয়েছে। কেন ফার্স্ট গোল যেটা বাড়িয়েছে সেটা তো আমাদের লেফট ব্যাকের তো কভার করা উচিত ছিল। দুটো স্টপার ব্যাক করছে, সেখানে লেফট স্টপার আর লেফট ব্যাকের মধ্যখান দুটা বাড়িয়েছে। লেফট ব্যাক তোকে কভার করবে, ও পেছন দিক দিয়ে এলো কভার করতে, সামনের দিক দিয়ে না এসে আমার গোলের দিকে না গিয়ে আমি অপোনেন্টের গোলের দিয়ে কভার করতে যাচ্ছি। এটা কিসের কভারিং, কিসের ডিফেন্সিভ তোমাদের ট্যাকটিক্স আমার তুমি বলো তো? এটা কখনো হয়? এই ছেলেগুলো তো দিনের পর দিন খেলে যাচ্ছে, পয়সাও পেয়ে যাচ্ছে, ঘুরেও যাচ্ছে এই ক্লাব ওই ক্লাব, কোথা থেকে ফুটবল উঠবে? ফুটবল ওঠার কোনো চান্স নেই এইভাবে যদি চলে। তোমাকে স্ট্রিক্ট হতে হবে, তোমাকে সরাতে হবে, তোমাকে প্লেয়ার সরাতেই হবে, তোমাকে ফরেনার ইমিডিয়েটলি সরাতে হবে। একটা ফরেনার চলে না, যে দুটো ফরেনার বেটার খেলে ইঞ্জুরি হয়। কোথায় দিয়ামান্তরসকে হাইস্ট পেমেন্ট দিয়ে তোমরা এনেছো, কি লাভ হলো তাকে? এটা কি জার্সির ওজনটা নিতে চাই পাচ্ছে না দেবাশিস দা? শোনো, আমি একটা কথা বলি, জার্সির ওজন কে বুঝবে? একটা ফরেনার বাইরের একটা অন্য দেশ থেকে এসছে, সে ইসবলের জার্সির ওজন কি বুঝবে? আর ইসবল ইন্ডিয়ার ড্রিম, ভারত পৃথিবীর ফুটবলে কোন জায়গায় আছে কে জানে? তো সেটা আবার জার্সির ওজন কি ইসবল ক্লাবে? কিন্তু দেখা যাচ্ছে তিরি বলো, রয় কৃষ্ণা বলো, এরা কিন্তু অন্য টিমে গিয়ে এখন ভালো খেলছে, কিন্তু তারা তো মন মানাতে পারছিল না। জার্সির ওজন নয় এখানে, জার্সির ওজন না, আমি তোমায় বলছি চাপটা হচ্ছে দর্শক এবং মেম্বার অফিসিয়াল, এই হচ্ছে চাপ এখানে। তো সেই চাপ তো তোমায় নিতেই হবে। তুমি 2-3 কোটি টাকা বছরে নেবে, 4 কোটি টাকা নেবে, তোমাকে এই চাপ তো নিতেই হবে, এই চাপ তোমায় নিতেই হবে, তবে তো তুমি দাঁড়াতে পারবে। তাহলে তুমি এখানে এসো না, সই করো না, মনমান ইসরায়েলে তাহলে তুমি সই করো না, তুমি বাইরে অন্য প্রভিন্সে খেলো। তাহলে এখানে কেন খেলছি যদি না নিতেই পারো প্রেশার? এই প্রেশার থাকবে, পৃথিবীর সর্বত্র আছে সমর্থকদের প্রেশার। আরে ইপিএল ফিপিএল দেখো কি প্রেশার, কত দর্শক আছে, কত মানে ফুল প্যাক, সবসময় স্টেডিয়াম ফুল প্যাক, ছোট ম্যাচ থেকে বড় ম্যাচ যে কোনো ম্যাচে। এখানে তো কোথায় 20,000 লোক, 1 লাখের স্টেডিয়ামে 20,000 লোক। সেই প্রেশার যদি না নিতে পারে তাহলে এদের খেলে লাভটা কি? তাহলে পয়সা নিচ্ছে কেন? কিসের প্রফেশনাল প্লেয়ার? আমি পয়সা নেবো, সার্ভিস দেবো, এটাই তো প্রফেশনালিজম। একদম ঠিক কথা। এগুলো কেন হবে? এগুলো চিন্তা ভাবনা করা উচিত। নিশ্চয়ই আমরা বাইরে থেকে করে যাচ্ছি আর এখানে এসে যে পাচ্ছে সে পয়সা নিয়ে চলে যাচ্ছে, অথচ সার্ভিস নেই, কিছু নেই। এ হতে পারে না, এ হতে পারে না। মনমান ইসবল টিমে এদের অফিসিয়ালদের আর কবে কথা বলবে জানি না ভাই, অফিসিয়ালরা কবে কথা বলবে আমি বুঝতে পারছি না। কেন অফিসিয়ালদের তো একটা জায়গা আছে, পয়সাটা তোমার কোম্পানি দিচ্ছে ঠিক কথা, কিন্তু অফিসিয়ালরা তো এই ক্লাবটাকে এতদিন ধরে নিয়ে এসছে, তারা তো তাদের তো একটা সে আছে, তাদের তো একটা জায়গা আছে ক্লাবে। সঠিক কথা বলেছিল রহিতা, একদম সঠিক। অনেক ধন্যবাদ এই মূল্যবান মতামতের জন্য। সত্যি ইস্ট বেঙ্গলের বিদেশিরা নিজেদের নামের প্রতি সত্যি চলতি মরশুমে গোটা মরশুম ধরে আমরা দেখছি সুবিচার করতে পারছেন, এটাই একদমই না, সবচেয়ে বড় প্রবলেম হয়ে যাচ্ছে ইস্ট বেঙ্গল। একদমই নয়, একদমই নয়। এখানে ডিফেন্সের ওই প্রবলেমের জন্য মাঝমাঠের যে সাপোর্টটা সেটাও পাচ্ছে না। মাঝমাঠের সঙ্গে ডিফেন্সের যে অর্গানাইজেশন, যে
গ্যাপটা কম থাকে, সেই গ্যাপটা কোথায়? সেই গ্যাপটা থাকছে না বলে তো আজকে এই জায়গাটা হচ্ছে। আজকে সৌভিক, ঠিক কথা, আমি একটা সময় বলেছিলাম সৌভিক খুব একটা ইউটিলিটি প্লেয়ার নয়, কিন্তু এখন দেখা যাচ্ছে সৌভিক যে জায়গাটা থাকে সেই জায়গাটা খুব ভাইটাল জায়গা। ওই জায়গাটাতে একটা ম্যান দাঁড়িয়ে থাকা মানে একটা তোমার নিউমারিক্যালি তো একটা এগিয়ে রইলো টিমটা। এই জায়গাটা হচ্ছে মাঝমাঠের প্লেয়ারদের জায়গাটা ভীষণ ভাইটাল, কোন জায়গাটা দাঁড়াতে হবে, তবে তো টিমটার শেপটা তৈরি হবে। যেটা আজকে ভালো কিংবা জিকসনের মধ্যে একটা জিকসন ভালো শট নিল, এটা অভাবটা দেখা গেছে। একদম সঠিক জায়গায় পয়েন্ট আউট করেছো দেবাশিস দা, অনেক ধন্যবাদ।